আপনি যদি প্রত্যেকটা ক্যারেক্টারকে আলাদা নিশ্চয়ই আপনি বিশ্লেষণ করেছেন তাদের রাজনীতি, আপনাকে কি মনে হয় এরা মানে কত দূর এদেরকে বা এদের রাজনৈতিক ভবিষ্যৎ বা এদের ইয়ে কিভাবে দেখেন? এরা এক একজন ধরেন এদের সর্বোচ্চ ভবিষ্যৎ মাহমুদুর রহমান মান্না অথবা জুনায়েদ সাকি। তাদেরকে কপ করে ধরেছে পুলিশ, পিটিয়ে বলছে ভাত খা, তারা সবাই বসে ভাত খেয়েছে। তারপর বলছে ছবি তোল, তারা ছবি তুলেছে। বলছে পত্রিকায় পড়ে বল, বাবা মাকে বল যে আমরা এখানে ভালো আছি, তারা বলেছে আমরা ভালো আছি। খুব একটা কমন আলোচনা আছে যে জুলাই গণ অভ্যুত্থান না বিপ্লব, আপনি কি মনে করেন? এটা অবশ্যই এটা গণ অভ্যুত্থান। গণ অভ্যুত্থান, এটা বিপ্লব নয়। বিপ্লবের একটা নীতি থাকে, একটা আদর্শ থাকে এবং একটা সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা থাকে, একটা স্ট্রাকচার থাকে। পৃথিবীতে যে বিপ্লবগুলো হয়েছে প্রতিটি বিপ্লবের জন্য 20 বছর, 30 বছর, 50 বছর একটা কন্টিনিউয়াস সংগ্রাম থাকে। হ্যাঁ, তো সেই দিক থেকে বিপ্লব এবং বিপ্লব মুক্তিযুদ্ধ কিন্তু এক নয়। আমাদের মুক্তিযুদ্ধটাকে আপনি বিপ্লব বলতে পারেন না। আর বিপ্লব যেমন রুশ বিপ্লব হয়েছে, ফ্রেঞ্চ রেভলিউশন হয়েছে। এখন ফ্রেঞ্চ রেভলিউশনের পেছনে একজন রুশোর আপনার মতাদর্শ কাজ করছে। আপনি যদি রুশ বিপ্লব ধরেন, তো রুশ বিপ্লবের পিছনে আপনার ট্রটস্কি ছিল, রুশ বিপ্লবের সামনে লেনিনবাদ ছিল, মার্ক্সবাদ ছিল। এখানে কোন বাদ ছিল? এটাকে ফরহাদ মাজাহার বাদ ছিল নাকি এটা মানে এখানে কোনো বাদ তো না, পিনাকি বাদ ছিল না, রনিবাদ ছিল, উই ডোন্ট নো। মতবাদটা কি? একটা বিপ্লব অর্জিত একটা মতবাদ থাকবে। 2 নম্বর হলো এই বিপ্লবটা ধারণ করার জন্য দেয়ার আর 3-4 গ্রুপ। এখানে একটা মিলিটারি উইংস থাকে, তো এখানে তো মিলিটারি উইংস থাকে, একটা গেরিলা যুদ্ধ করার জন্য একটা ট্রেনিং থাকে, একটা আর্মস থাকে, অ্যামুনিশন থাকে। তো এখানে আমাদের বাংলাদেশে এই বিপ্লবের আগে যারা বিপ্লবের নায়ক, তাদের কারোর তো কোনো মিলিটারি দূরের কথা, এদের তো কুতকুত খেলারও কোনো অভিজ্ঞতা ছিল না। কীভাবে ভালো করে পালাতে হয় তাও তো তারা জানতো না। তাদেরকে কপ করে ধরেছে পুলিশ, পিটিয়ে বলছে ভাত খা, তারা সবাই বসে ভাত খেয়েছে। তারপর বলছে ছবি তোল, তারা ছবি তুলেছে। বলছে পত্রিকায় পড়ে বল, বাবা মাকে বল যে আমরা এখানে ভালো আছি, তারা বলেছে আমরা ভালো আছি। সো এটা বিপ্লবী না। বিপ্লবী হলো ফাঁসির মঞ্চে গিয়ে সেই ক্ষুদিরামের মতো গিয়ে বলবে যে আমি এই কাজ করেছি। তো এই বিপ্লবী বলতে আমাদের দেশে ইলামিত্র, তো চারু মজুমদার, তো এরা হলো বিপ্লবী। কিন্তু এ কোন বিপ্লবী? পুলিশ ধরে নিয়ে, ডিবি হারুন নিয়ে ধরে নিয়ে গেল। ধরে নেওয়ার সঙ্গে সঙ্গে তারা দেখালো গদাগদ করে সব কিছু তারা বলে দিল। এবং তাদের বাবা মাও শুধু তা না, মানে তাদের বাবা মাও স্বীকার করে নিল যে আমাদের ছেলেমেয়েরা ওখানে ভালো আছে, সব কিছু আছে, কোনো অসুবিধা নেই, পুলিশ তাদের নিরাপত্তার জন্য সেখানে নিয়েছে। তো এটা একটা বিপ্লব নয়, এটা একটা গণ অভ্যুত্থান হয়েছে এবং এটা শেখ হাসিনা স্বৈরতন্ত্রের বিরুদ্ধে একটা গণ অভ্যুত্থান, যেটার জন্য কোনো রাজনৈতিক পরিকল্পনা ছিল না, রাজনৈতিক পলিসিগুলো এখানে ব্যর্থ হয়েছে। তারপরে সে সেখানে সব কিছুই ব্যর্থ হয়েছে। কিন্তু জনগণ, আমি এই কথাটা অন্ততপক্ষে 1000 বার আমি 2014 সন থেকে বলেছি যে ফ্রান্সের যে বিপ্লবটা হয়েছে শেষের দিকে সব ব্যর্থ হয়েছিল। আমি যদি আপনার আগের কথা ধরে আরেকটু ক্লিয়ার হতে চাই। আপনি বলছেন যে এখানে কোনো বাদ ছিল না, কিন্তু আমরা একজন মাস্টার মাইন্ডের কথা মানে আলোচনায় আছে বা আমাদের প্রধান উপদেষ্টা নিজেই বলেছেন। আপনি কি এই বিপ্লবে কোনো মাস্টার মাইন্ড দেখেছেন কিনা আপনার? না, কোনো মাস্টার মাইন্ড, মানে মাহফুজ তো আমাদের ডিপার্টমেন্টের ছোট ভাই, আমি তো নামই শুনিনি। ফার্স্ট থিং হলো যে আমি ধরেন যদি আমাকে বলেন তাহলে আমি তো যেহেতু রাজনৈতিকভাবে 2001 সন থেকে এমপি ইলেকশন করছি, মানে রাজনীতির সাথে সরাসরি জাতীয় রাজনীতির সঙ্গে 2001 সন থেকে আমি জড়িত। তো সেখানে আমি রাশেদের নাম জানি, নুরুর নাম জানি, আচ্ছা, কিন্তু আমি মাহফুজের নাম কখনো শুনিনি। মাস্টার মাইন্ডের নাম তো শোনা যায় না, তারা না না কেন? ওটা হলো আমজনতা শুনবে না, কিন্তু আমাদের মতো যারা সমাজের যারা যে পর্যায়ে আছে আমার তো নাম শুনতে হবে। তো আমি আসলে তার নাম কখনো শুনিনি, তার চেহারাও কখনো দেখিনি। আচ্ছা, 2 নম্বর হলো এখন ডক্টর মোহাম্মদ ইউনূস তাকে মাস্টার মাইন্ড হিসেবে পরিচয় করে দিচ্ছেন, মানে বসিয়েছেন, এবং এই ভদ্রলোকের কথাবার্তা যা কিছু আছে এটা আসলে এই ন্যাশনকে রিপ্রেজেন্ট করে না। মানে বাঙালির যে একটা স্বাভাবিক বাঙালি, মানে বাঙালি বলতে এখানে নেতাজি সুভাষচন্দ্র বসু, বাঙালি বলতে এখানে শরৎচন্দ্র বসু, বাঙালি বলতে এখানে মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী, বাঙালি বলতে শেখ মুজিবুর রহমান, এমনকি এরশাদ জিয়াউর রহমান। আপনি তাদের সঙ্গে যদি আপনি চিন্তা করেন যে তারা তো এক একটা মতবাদের বা এক একটা জায়গাতে একটা মতাদর্শ, একটা মাস্টার মাইন্ড, তো এর সঙ্গে আসলে ডক্টর ইউনূসকেও মানায় না, আর এর সঙ্গে মাহফুজ সাহেবকেও মানায় না। মানে একটা ডিসগাস্টিং। মানে আপনি আপনার মাথার উপরে ধরেন আপনি একটা মুজা মাথায় পড়লেন, পরে বললেন যে এটা টুপি, ক্যাপ,
ইটস এ ক্যাপ। তো এটা মেজাজ গরম হয়ে যাবে না যে একটা মোজা মাথায় দিয়ে আপনি ক্যাপ বলতেছেন সবার কাছে, এবং আমরা সবাই বলতেছি ক্যাপ ক্যাপ ক্যাপ। এটা একটা মানসিক বৈকল্য। ফার্স্ট থিং হলো যে আমাদের সবার আগে বলা উচিত ওই যে রাজার মতো, রাজা মূলঙ্গ, মানে যে রাজাকে বলা উচিত যে আপনি মাথায় যে ক্যাপ পরে আছেন এটা ক্যাপ না, ওটা পায়ের এটা মোজা পরে আছেন। তো এরকম আর কি অবস্থা হলো যে আমাদের বললেই লাভ দিতে হবে না। ইউনূস সাহেব বলেছেন বলে 2 দিন, ইউনূস সাহেব 2 দিন আগে যিনি সাহায্যের জন্য আর্তি জানিয়েছেন, বাঁচাও বাঁচাও বাঁচাও, তিনি নিজে বলেছেন যে আমি প্রাণ ভয়ে সন্ত্রস্ত ছিলাম, আমি কোথায় পালাবো, আমি প্যারিস থেকে কোন দেশে যাব, এই হলো থিঙ্কিং। এখন হঠাৎ করে সেই ইউনূস সাহেব ক্ষমতায় বসার পরে তিনি কিছু কথা বলেছেন, আর আমরা বলছি যে না এটা হলো একেবারে স্বর্গীয় বাণী, এর উপর সত্য কথা হতে পারে না, ওনার চেয়ে জ্ঞানী লোক হতে পারে না। এবং ওনাকে নিয়ে বাংলাদেশে যে ওয়াজ হতো সেই ওয়াজ চেঞ্জ হয়ে গেছে, ভাষা চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা, ওয়াজের আলোচনায় আসবো, তার আগে আমরা একটু যে বিপ্লব নিয়ে কথা বলছিলাম, নতুন এই বিপ্লবের বা এই অভ্যুত্থানের যারা নায়ক হিসাবে যে ছাত্র প্রতিনিধিদেরকে আপনি সামনে দেখতে পাচ্ছেন, যারা এখন রাজনৈতিক ফিগার হিসাবে আমাদের সামনে উপস্থিত, আমি যদি বলি নাহিদ, হাসনাত, সার্জিস, আক্তার, এই যে এক একটা ক্যারেক্টার, আপনি একজন রাজনৈতিক ব্যক্তিত্ব, আপনি পার্লামেন্ট ইলেকশন করেছেন, আপনি রাজনৈতিক বিশ্লেষক এবং লেখক, আপনি যদি প্রত্যেকটা ক্যারেক্টারকে আলাদা নিশ্চয়ই আপনি বিশ্লেষণ করেছেন তাদের রাজনীতি, আপনাকে কি মনে হয় এরা মানে কত দূর এদেরকে বা এদের রাজনৈতিক ভবিষ্যৎ বা এদের কিভাবে দেখেন? এরা এক একজন ধরেন এদের সর্বোচ্চ ভবিষ্যৎ মাহমুদুর রহমান মান্না অথবা জুনায়েদ সাকি, সফলতার সর্বোচ্চ পর্যায়ে যদি তারা আগামীতে যায় পজিটিভ অর্থে, তাহলে এর চেয়ে বেশি তারা যেতে পারবে না। একজন ইতিহাসে মাহমুদুর রহমান মান্না হবেন অথবা একজন জুনায়েদ সাকি হবেন, এর বেশি হতে পারবেন না। 1 2 নম্বর হলো যে কয়জন আছে এই কয়জনের মধ্যে ইন্টেলিজেন্ট ওয়াইজ আমার কাছে হাসনাত আবদুল্লাহ এবং সার্জিস, এই দুজনকে স্মার্ট মনে হয়। এবং সত্যিকার অর্থে লিডারশিপ যে কোয়ালিটি, সেই লিডারশিপ কোয়ালিটিতে এই তরুণদের মধ্যে এই দুজনকে আমার কাছে অগ্রগামী এবং প্রসপেক্টিভ মনে হয়। যদি তারা টিকে থাকতে পারে, তারা এই দুজন মানে একজন জুনায়েদ সাকি হবেন, একজন মাহমুদুর রহমান মান্না হবেন সর্বোচ্চ, তারা যদি সব কিছু তাদের পজিটিভ থাকে। এর বাইরে আমি তো বাট এই দলের প্রধান তো নাহিদকে আপনি কেন বাদ দিলেন? না, নাহিদ একজন ভালো মানুষ বলে আমার কাছে মনে হয়, সরল সোজা ভালো মানুষ। নাহিদকে আমি এই মুহূর্তে কার সঙ্গে তুলনা করব? নাহিদ একটা ইউনিক প্রেজেন্টেশন, মানে সে সৌভাগ্যের একজন বরপুত্র। নাহিদ এবং আরেকজন আছে না, ওই যে আসিফ বা মাহফুজ, এই 3 জন হলো সৌভাগ্যের বরপুত্র। প্রকৃতি তাদেরকে সাহায্য করেছে, সৌভাগ্য তাদেরকে ধরা দিয়েছে। তো এই সৌভাগ্য যখন প্রকৃতি তাদেরকে সরিয়ে নিয়ে যাবে, তারা একেবারে সাধারণ মানুষের পর্যায়ে চলে আসবে। তাদের এই 3 জনের কারোর মধ্যে আমি ইউনিক কিছু দেখিনি যে তারা সাস্টেন করবে, এই সমাজে সাস্টেন করবে, এটা হয়নি। আপনি দেখেন ইমরানের সরকার, ওরা যে অপরচুনিটি পেয়েছে তার সাথে ইমরানের সরকারের অপরচুনিটি ছিল আরও বেটার। বা ধরুন হেফাজতের মাধ্যমে জুনায়েদ বাবুনগরী বা আহমেদ শফি তারা যে সুযোগগুলো পেয়েছিলেন, এটা বাংলাদেশের ইতিহাসে অন্য কোনো আলেম ওলামাদের, এমনকি হাফিজ হুজুর সাহেবেরও এই সুযোগ আসে, কিন্তু তারা সেটা ধরে রাখতে পারেনি, বিকজ তাদের সেই ন্যাচারাল লিডারশিপ কোয়ালিটিটা তাদের মধ্যে ছিল না।